নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের বালি ট্রাভেল সিরিজের আজ 11 নম্বর পর্ব। গত 10টি পর্বে আপনারা আমার সাথে বালির আনাচে কানাচে ঘুরে দেখেছেন, কিন্তু আজকের এপিসোডটা একটু বেশি স্পেশাল হতে চলেছে। কেন জানেন? কারণ আজ আমাদের অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে একদম অন্ধকার থাকতে। আমরা যাচ্ছি মাউন্ট বাটুরের এক রোমাঞ্চকর জিপ অ্যাডভেঞ্চারের জন্য। আগ্নেয়গিরির কালো পাথরের ওপর দিয়ে জিপ নিয়ে যাওয়ার সেই অভিজ্ঞতা জাস্ট ভাবা যায় না। তবে শুধু অ্যাডভেঞ্চার নয়, আজকের পর্বে থাকছে চোখের শান্তিও। আমরা যাব লাহাঙ্গান সুইটের সেই বিখ্যাত ভিউ পয়েন্ট, যেখান থেকে মাউন্ট আগুনকে ঠিক যেন একটা ছবির মতো লাগে। আর সবশেষে বালির সব থেকে আইকনিক মুহূর্ত, লিম্পং টেম্পল, বা যেটাকে সবাই বলে গেটওয়ে অফ হেভেন্স। স্বর্গের সেই দরজায় দাঁড়িয়ে আজকের দিনটা, মানে এই পুরো বালি ট্রাভেল ব্লগের ট্যুরিস্ট স্পট শেষ করব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিউগুলো মিস করা মানে অনেক কিছু মিস করা। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের স্পেশাল ব্লগ, বালি ট্রাভেল ব্লগের পার্ট 11। গুড মর্নিং ফ্রম বালি। আজ 7ই অক্টোবর, আমরা যাচ্ছি মাউন্ট বাটুর। এখন বাজে রাত 3টে। আর্লি মর্নিং বেরোতে হবে, নাহলে লেট হয়ে যাবে, সানরাইজ দেখতে পাবো না। চলুন গাড়িতে উঠে বাকি কথা হচ্ছে। আমরা গাড়িতে উঠে গেছি আর এখন বাজে 3টে বেজে 10 মিনিট, 14 মিনিট। আর আমরা একটা টয়োটা গাড়ি নিয়েছি, এটা করে একটা লোকেশনে পৌঁছাবো, সেখান থেকে জিপে করে মাউন্ট বাটুর যাবো। মাউন্ট বাটুর নর্মালি 20 থেকে 22 ডিগ্রি টেম্পারেচার থাকে, কিন্তু সকালের দিকে মানে এই সানরাইজ টাইমে যখন লোকজন যায় সেই সময় 10 থেকে 12 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে ঘোরাফেরা করে টেম্পারেচার। তো আমরা জ্যাকেট নিয়ে নিয়েছি আর ব্রেকফাস্ট, কিছু খাবার, অল্প খাবার নিয়ে নিয়েছি, ওখানে ব্রেকফাস্ট হবে। চলুন যাওয়া যাক। মাউন্ট বাটুর একটা অ্যাক্টিভ ভলকানো, আর এর লাস্ট ইরাপশন হয়েছে 2000, মানে আজ থেকে ঠিক 25 বছর আগে এটা লাস্ট ইরাপশন হয়েছে এবং এখনো অ্যাক্টিভ। মাউন্ট বাটুরের হাইট কিন্তু মানে সেইভাবে দেখতে গেলে বেশ ভালোই, 1717 মিটার, মানে 5636 ফিট মতো। আর প্রথম ইরাপশন হয়েছিল 1804 সালে, যতদূর আমার মনে পড়ছে। আর লাস্ট যেরকম বললাম 2000 সালে লাস্ট ইরাপশন হয়েছে। এরপর আমাদের একটা ধাবায় নিয়ে আসা হয় ব্রেকফাস্টের জন্য। দিয়েছে হচ্ছে প্যানকেক আর কফি। দেখুন সকালবেলায় ব্রেকফাস্টে এইটুকু যথেষ্ট। তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে, বেরিয়ে যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি ভালো ভিউটা পাবো, মানে ফ্রন্ট ভিউটা পাবো। দেখা যাক কি হয়, না গেলে বুঝতে পারছি না। তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা শেষ করে এখানে যাবো। এই গাড়িটা আমাদের, এটা করে আমরা যাবো। আর চলুন যাওয়া যাক, আমরা আমাদের যাত্রা শুরু করি। দেখা যাক কি হয়, ওপরে যাবে দেখা যাবে। হৃদার সামনে বসে গেছে, তো আমাদের যাত্রা এখন শুরু হবে। চলুন গাড়িতে ওঠা যাক। পুরো বালি ট্রিপে আমার একমাত্র এই মাউন্ট বাটুর ট্রিপেই সবচেয়ে বেশি ঠান্ডা লাগছিল। জ্যাকেট পরে থাকা সত্ত্বেও আমাকে কম্বল গায়ে দিতে হয়েছিল, যেটা আমাকে আমাদের ড্রাইভার দিয়েছিলেন। আমরা স্টার্ট করে দিয়েছি, চলেছি সামনের দিকে। এখান থেকে 40 মিনিট মতো লাগবে পৌঁছাতে। পেছনে আরো গাড়ি আসছে। রাস্তা কিন্তু খুব ন্যারো আর খুব ইনক্লাইন ডিক্লাইন রয়েছে। অবশেষে আমরা মাউন্ট বাটুরের চূড়ায় এসে পৌঁছালাম। ঠিক চূড়া বলা যাবে না, ঠিক জাস্ট একটা পাহাড়ের নিচে। আর ওই যে দূরে পাহাড়টা দেখছেন, ওর পেছন থেকেই আমাদের সানরাইজটা দেখতে পারবো।
আপনারা চাইলে খরচা বাঁচানোর জন্য পায়ে হেঁটেও আসতে পারেন, সেটাও একটা বেশ ভালো অ্যাডভেঞ্চার, অনেকেই আসেন। তবে একটু যারা মানে আরাম করে আসতে চান তাদের জন্য কিন্তু এই অফরোড জিপ অ্যাডভেঞ্চারটা দারুণ। অন্ধকার থাকতে থাকতেই আমরা জিপে করে রওনা দিয়েছিলাম, তা তো আপনাদের দেখালাম। আর যেটা আপনাদের কাছে একটা জিনিস বলার, এখানে আসতে গেলে কিন্তু অবশ্যই একটা জ্যাকেট ক্যারি করবেন। এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা থাকে সকালবেলা। আমি জ্যাকেট পরে আসার পরেও আমাকে গাড়ির ড্রাইভার, মানে এখানে সবাইকেই দেয়, গাড়ির ড্রাইভার একটা করে কম্বল দিয়েছিলেন। উঁচু নিচু পাথুরের রাস্তা আর ভোরের ঠান্ডা বাতাসে জিপে করে এই রাইডটা অসাধারণ ছিল। ট্রেকিং করার বদলে যারা একটু আরামদায়ক অথচ রোমাঞ্চকর অভিজ্ঞতা চান তাদের জন্য এই 4x4 জিপ রাইডটা একদম পারফেক্ট। মাউন্ট বাটুরের এই গম্ভীর রূপ দেখে মনটা একদম ভরে যাচ্ছে। আমরা ওখানটায় যাবো। দেখুন এগুলো সব সামনে যেগুলো দেখছেন পুরো ব্ল্যাক লাভা, এই যেগুলো সব ব্ল্যাক লাভা। সামনে মাউন্ট বাটুর, আর আমরা মাউন্ট বাটুর থেকে ইরাপটেড হওয়া লাভার উপর দিয়ে এখন সামনের দিকে এদিকে যাব। এই যে শান্ত পাহাড়টা দেখছেন, 100 বছর আগে আস্ত একটা গ্রামকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল। 1926 সালের এক ভয়াবহ অগ্নুৎপাতে মাউন্ট বাটুর থেকে নেমে আসা লাভা স্রোত পুরো বাটুর গ্রামকে ছাই করে দেয়। ঘরবাড়ি থেকে মন্দির সবই তলিয়ে যায় লাভার নিচে, কিন্তু মানুষ হার মানেনি। ধ্বংসস্তূপের উপর থেকে তারা নতুন করে গড়ে তুলেছে সুন্দর গ্রাম আর মন্দির। লাভার কতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে দেখুন। এই সামনে যে পাহাড়টা দেখছেন এটাই হচ্ছে মাউন্ট বাটুর, আর এর পাশেরটা হচ্ছে মাউন্ট আগান, আর তার পাশেরটা মাউন্ট আগুন। মাউন্ট বাটুর, মাউন্ট আগান এবং তার একদম লাস্টে দূরে দেখা যাচ্ছে সেটা মাউন্ট আগুন। এটাই সবচেয়ে বড় ওদের এখানকার মাউন্টেন। এই যে দেখছেন পুরোটাই লাভা। আমি ক্লোজ যাচ্ছি, এটা একটা ভাঙা টুকরো পেয়েছি, তো এইরকম দেখতে আছে এবং ভেরি হার্ড রক। চলুন আমার হয়ে আপনারা স্পর্শ করুন, পুরো সলিড রক, একদম সলিড রক, দারুণ দারুণ লাগছে এখানে এসে। অবশেষে মাউন্ট বাটুরের এই জিপ সাফারি কমপ্লিট করে আমাদের এবার হোটেল ফেরার পালা। এই এন্টায়ার ট্রিপে আমাদের হোটেল থেকে মাউন্ট বাটুর ট্রিপ করিয়ে প্রথমে নর্মাল গাড়ি করে আমাদের একটা লোকেশনে আনা, সেখানে ব্রেকফাস্ট করিয়ে তারপরে এক 4x4 জিপে আমাদের মাউন্ট বাটুর ট্রিপ করিয়ে আবার আমাদের হোটেলে ড্রপ করা পর্যন্ত এই এন্টায়ার ট্রিপের খরচা হচ্ছে 15 লাখ ইন্দোনেশিয়ান রুপিয়া, যা আমাদের তিনজনের ওই 5000 ইন্দোনেশিয়ান রুপিয়া করে পড়েছে। আর মানে এটা যদি আমরা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি আমাদের এই খরচা পড়েছে 8300 টাকা মতো আমাদের তিনজনের। তো এই হচ্ছে আমাদের ট্রিপের খরচা। তো আমাদের এখন হোটেল ফিরতে ফিরতে মোটামুটি বেজে যাবে আরো 1 ঘন্টা, মানে ধরুন ওই 11:30 12টা। আজকে আমরা টোটালি রেস্ট নেবো, কোনো সাইট সিন আর করবো না। খুব বেশি হলে আমরা ইভিনিংয়ে লোকাল মার্কেট এক্সপ্লোর করব। কালকে অনেক প্ল্যান আছে, সেই সব গল্প নিয়ে আসছি খুব শীঘ্রই। আর এই মহাশয় এই হোটেলের প্রত্যেক গেস্টের রাস্তা আটকে বসে থাকতো তাদের কাছ থেকে আদর খাওয়ার জন্য। এই ছোট্ট প্রাণীটা আমাদের খুব আদরের ছিল এখানে। এর জন্য এই ভিডিওতে একটা লাইক কিন্তু আপনাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করতেই পারি। মাউন্ট বাটুর দেখে জাস্ট হোটেল ফিরছি, রুমে ঢুকবো, এখন একটু ফ্রেশ হবো, তারপরে শুয়ে পড়বো, কিছুক্ষণ ঘুমাবো, তারপরে একটু সাইট সিন করতে দেখতে যাব। আর কিছু শপিং আছে, ছোটখাটো একটা লাইট কিনবো। দেখলাম যে লাইটটা জিপে দেখেছেন আমরা ছবি তুলেছি, সেই লাইটটা আমরা
দেখবো এখানে কোথাও পাওয়া যায়। বিনতাং মার্কেটে কি শুনলাম পাওয়া যায়, তো ওখানে যাবো, গিয়ে কিনবো। চলুন এখন একটু রেস্ট নেওয়া যাক, আবার পরে দেখা হচ্ছে। সেদিন আমাদের আর কোনো সাইট সিন বা মার্কেট এক্সপ্লোর করা সেভাবে কিছু হয়নি। আমরা পরের দিন একটু ঘুম থেকে উঠতে লেটই হয়ে গেছিল। আমরা পরের দিনের প্ল্যানে রেখেছিলাম লাহাঙ্গান সুইট এবং লিম্পং টেম্পল। লিম্পং টেম্পল যেটা বিখ্যাত ইনস্টাগ্রামে গেটওয়ে অফ হেভেন নামে। চলুন গল্পটা কন্টিনিউ করা যাক। বালির পূর্ব দিকে মেঘের উপরে বসে থাকা একটা স্বপ্ন হলো লাহাঙ্গান সুইট। শুধু একটা ভিউ পয়েন্ট নয়, এটা এমন এক জায়গা যেখানে আকাশ, পাহাড় আর সমুদ্র একসাথে মিশে আছে। ভোরবেলা যখন সূর্যের প্রথম আলো মাউন্ট আগুনে পড়ে, তখন এই পুরো এলাকাটা সোনালী আলোয় ঝলমল করে ওঠে। শান্ত বাতাস, চারিদিকে নীরবতা আর প্রকৃতির নিখুঁত সৌন্দর্য, মনে হয় যেন সময় থেমে গেছে। এখানে একটা কাঠের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন বালির প্রকৃত সৌন্দর্য। এই বালি জায়গাটা না খুব অদ্ভুত। কখনো দেখবেন আপনি সমুদ্রপৃষ্ঠে রয়েছেন, কিছুক্ষণ যেতে না যেতেই দেখবেন আপনারা কোনো একটা পাহাড়ের নিচে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং কিছুক্ষণ পরেই আপনার গাড়ি সমতল ছেড়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে, মানে চড়াই শুরু হয়েছে। বড্ড অদ্ভুত। আমার কিন্তু বেশ লেগেছে এই বালি আইল্যান্ডটা। আপনাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা লাহাঙ্গান সুইট আসার জন্য উবুদ থেকেই গাড়ি করে নিয়েছিলাম, কিন্তু অসুবিধা হলো এখানকার জিগজ্যাগ রোডের জন্য গাড়িতে জিপিএস কিন্তু ঠিকমতো কাজ করছিল না। আমরা অনেক কষ্টে অনেককে জিজ্ঞেস করে তারপর আমরা এখানে এসে পৌঁছই। আপনারা এখানে স্কুটার করেও আসতে পারেন, কিন্তু এখানে নির্দিষ্ট একটা পয়েন্টে এসে আপনাদের কিন্তু এখানকার যে লোকাল ই কার্ট আছে সেই ই কার্টে করেই আপনাদের লাহাঙ্গান সুইটের গেট পর্যন্ত যেতে হবে, মানে মেন গেট পর্যন্ত। এখানে আসলে আপনারা এই ই কার্ডগুলো পেয়ে যাবেন। এখান থেকে পার্সোনাল গাড়ি বা রেন্টেড গাড়ি কিন্তু উপরে যাওয়ার জন্য কোনো পারমিশন দেওয়া হয় না। এখানে টিকিটের মূল্য হচ্ছে 330K আইডিআর, যার সঙ্গে এই ই কার্টের যাওয়ার জন্য যে ভাড়া সেটা ইনক্লুড করা থাকে। আপনারা একা হন বা টিম নিয়ে আসুন, প্রত্যেকের জন্যই এই ই কার্ড দেওয়া হয় এবং এর জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না। আপনি একা গেলেও এই পুরো ই কার্ড আপনাকে নিয়ে যাবে। আমরা চলে এসেছি লাহাঙ্গান সুইটে। এখানে আপনারা সুইং করতে পারেন এবং ওই যে সামনে গেট আছে, একটা গেট অফ হেভেনের মতো, ওখানে দাঁড়িয়ে ছবিও তুলতে পারেন, এবং সেগুলোর জন্য বোধহয় আলাদা চার্জ আছে। আমরা যাচ্ছি, গিয়ে দেখে তারপর আপনাদের জানাচ্ছি। এখান থেকে ভিউ কিন্তু অসাধারণ। আর ওইদিকে মাউন্ট আগুন। মাউন্ট আগুনের দিকে, আর আমরা সোজা এগিয়ে যাচ্ছি ওই দিকটা। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই জায়গা যেদিকে আমরা যাচ্ছি। চলুন যাওয়া যাক। এখান থেকে দাঁড়িয়ে বা এই সামনের জায়গাটায় বসে ভিউটা কিন্তু দারুণ লাগবে। ভাইরাল হওয়া বিখ্যাত জায়গাগুলো, মানে এইখানে এই 3টে পয়েন্টে লোকে বেশি ছবি তোলে। এই একটা, দুটো, আর ওই সামনে একটা রয়েছে, ওই জায়গায় একটা আছে। এই 3টে জায়গায় লোকে বেশি ছবি তোলে। চলুন আমরা যাই, ছবি তুলি। আর ছবিগুলো আসবে ইনস্টাগ্রাম আর ফেসবুকে, তাই ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমাকে ফলো করতে ভুলবেন না। চলে এসেছি বিখ্যাত সেই লাহাঙ্গান সুইটে, যেখানে ছবি ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিং এবং ভাইরাল। এই পয়েন্টটাতে এসে যারা টুরিস্ট আছে তারা প্রচুর ছবি তোলেন, আমরাও ছবি তুলেছি। আমাদের ছবিগুলো পেয়ে যাবেন আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে। আর এখানে ঢুকতে আমাদের লেগেছে পার হেড 100K করে। আর এখানে কিন্তু নিচ থেকে একটু উপরে একটা গ্রিন কালারের বাস, যেটা আপনারা দেখলেন, সেই বাসে করে কিন্তু এখানে ছেড়ে দেওয়া যায়। এখানে আরও অনেক পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো দেখাবো। এখানে বেসিক্যালি সেরকম কিছু দেখার নেই, এখান থেকে মাউন্ট আগুনটাই খালি জাস্ট দেখার মতো রয়েছে, আর এখানকার নেচার ভিউ। এই হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশন, প্লাস ছবি তোলার জায়গা তো রয়েছে। আমি বলবো আমাদের অনেক ছবি তোলা হলো,
আমরা এখন বেরিয়ে আছি এখান থেকে। সামনেই বাস দাঁড়িয়ে, যখন থেকে উঠবো উঠে নেমে এবং আমাদের গাড়ির কাছে, ওখান থেকে নেক্সট ডেস্টিনেশন। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লিম্পুয়ান টেম্পল। ওখানে যে গেট অফ হেভেন আছে, ওখান থেকে ছবি তুলবো আমরা। ওটাও বেশ ফেসবুক আর ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিং এবং ভাইরাল। তো আমরা ওখানে যাচ্ছি। ওখান থেকে তারপরে আমরা পুরুলিয়া দিকে ফিরবো। আগে ওখানে যাই, ওখানে গিয়ে আপডেট দিচ্ছি। এই লাহাঙ্গান সুইট, এই লেখা আছে আই লাভ লাহাঙ্গান সুইট। ঠিক তার অপোজিটে এখানে একটা গেট আছে, এখান থেকেও আপনারা গেটওয়ে অফ হেভেনের মতো ছবি তুলতে পারেন। আমরা লাহাঙ্গান সুইট থেকে বেরিয়ে যাচ্ছি। ওই সবুজ রঙের যে বাসগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের এখানে পৌঁছে দেবে নিচ থেকে, যেখানে আপনি গাড়ি পার্কিং করবেন। এর জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগে না। চলুন আমরা গাড়িতে উঠে সামনের দিকে রওনা দিই। এই যে গাড়ি আপনাদের এখানে নামিয়ে দেবে, আর আপনাদের গাড়ি পার্ক করতে হবে নিচটা, আর এই ওপর দিকে উঠে যেতে হবে আপনাদের। আমরা লাহাঙ্গান সুইট থেকে নামলাম, নেমেই লিম্পুয়ান টেম্পলটা পড়লো গুগল ম্যাপে, কিন্তু আপনাদের যে লোকেশনটা দেখাবে তার অনেক আগেই লিম্পুয়ান টেম্পল। তো ব্যাপারটা হচ্ছে যেটা মেন, সেটা হচ্ছে যে আপনাদের ওই মন্দিরের সামনে নামলে হবে না, আপনাদের আরও নিচে নেমে যেতে হবে। সেখানে কোনো হয়তো গাইড বা কেউ থাকবেন, তিনি আমাদের বলে দেবেন যে কীভাবে ওদের কি প্রস অ্যান্ড কি কনস আছে সেগুলো মেনটেন করতে হবে। আর ওখান থেকে একটা বাস প্রোভাইড করবে, সেই বাসে করে আমাদের উপরে যেতে হবে, আবার সেই বাসে করেই আবার নিচে আসতে হবে। আমি জানি না এটা কী কারণে এই নিয়মটা, দেখা যাক, মানে যেখানকার যে নিয়ম সেই নিয়ম তো মেনে চলতে হবে, আমরাও মানব। এখন যাচ্ছি নিচে গিয়ে সেই জায়গায় গিয়ে আমরা ওদের যা রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেইটা মেনে আমরা আবার উপরে টেম্পলে আসবো। সামনে বাসগুলো আছে, এই বাসগুলো করেই আমাদের ওপরে উঠতে হবে। আমার এখন কীরকম মনে হচ্ছে জানেন তো, কলকাতায় পুজোতে যেরকম ওই ঠাকুর দেখার প্যান্ডেলগুলো ঢুকতে গেলে আমাদের যে জায়গাতে আমাদের ঢোকার কথা সেখানে না ঢুকিয়ে অনেক দূর দিয়ে ঘুরিয়ে একটা ভিড় সৃষ্টি করার একটা ব্যাপার থাকে, অনেকটা আমার সেরকম লাগলো। জোকস অফ দ্য পার্ট, কিন্তু এদের এখানে এটাই নিয়ম, এই বাসে করে এদের উপরে যেতে হবে। বাস নাম্বার হয়তো টিকিট কাটার সময় দিয়ে দেবে, ওদিকে টিকিট কাউন্টার। আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, ওখান থেকে টিকিট কেটে তারপর আমরা দেখবো ওপরে কীভাবে যাওয়া যায় বাসে করে। সেটার জন্য আমরা সামনে টিকিটটাকে কেটে নিই। Find out where you go, but all I find instead is a nest that's already been flown. টিকিট কেটে নিয়েছি, এখন এই বাসে উঠছি। টিকিট আমাদের ছিঁড়ে নিল, চলুন ওঠা যাক। আমরা এই গাড়িটা করে আসলাম, আর ওই যে ওখানে এখন টিকিট কাটতে হচ্ছে। এই লজিকটা বুঝলাম না, এই রাস্তা দিয়েই নামলাম, এই রাস্তা দিয়েই উঠলাম, এবার এখানেই আবার টিকিট কাটতে হচ্ছে। নিচে আবার বাসে ওঠার জন্য টিকিট দিলাম 50,000। বুঝলাম না লজিকটা, ঠিক লাগলো না আমার। যাই হোক, যা তো মানে বিশ্বাস তার কাছে। চলুন যাওয়া যায়, এখানে এসছি এখন তো যেতেই হবে। ব্যবসা কিরকম, বাস থেকে আমাদের নামালো, ওখানে কিছু লোকজন দাঁড়িয়ে আছে, বলছে এখান থেকে 300 মিটার হেঁটে উঠতে হবে, খুব কষ্ট হবে, 10,000 দিন, আমরা স্কুটারে করে তুলে দেবো। মানে বাসটাই তো অত পর্যন্ত উঠতে পারতো, তার লোকে বাসে করে পুরো আসলো কেন? আমার তো গাড়ি নিয়ে এখানে নামলে আমার হয়ে যেত, এটুকু হেঁটে উঠতাম। যাই না কী ভেবে এরা সব জিনিসগুলো করছে। এই যে আমরা এখান থেকে আসলাম, এসে এটা হচ্ছে মন্দিরের মেন গেট, এখান দিয়ে ঢুকতে হবে। ভেতরে এই 6টা গেটওয়ালা, মানে সরি 6টা এই সাপের মুখ বা ড্রাগনের মুখ যাই বলুন না কেন, এরকম মুখওয়ালা সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়ে ওপরে একটা গেট আছে, সেই গেটে লোকজন উঠে ছবি তুলছে। আর এখানে এরকম একটা গেট আছে, এখান দিয়েও আপনারা ছবি তুলতে পারেন। এই যে এখানে এই গেট দিয়ে বেরিয়ে একটা খালি জায়গা রয়েছে। আর মেইন অ্যাট্রাকশন, যার জন্য লোকে এখানে প্রচুর আসে, সেটা হচ্ছে এই গেট, দ্য গেটওয়ে অফ হেভেন বলা হচ্ছে এটাকে। এইদিকে আপনাকে যেতে হবে। ওই যে সব পোজ দিচ্ছে, দিয়ে ছবি তুলছে। এই যে এখান থেকে বলা হচ্ছে, আর এখান থেকে গিয়ে ছবি তুলছে। দেখুন তো এই জায়গাটা চিনতে পারছেন কি না? এই জায়গাটা চিনতে না পারাটাই স্বাভাবিক, কারণ এর আগে কোনো ব্লগে আমি অন্তত দেখিনি।
আর এই জায়গাটা দেখলে হয়তো আপনারা একটু কিছুটা বুঝতে পারছেন আমি কোন জায়গাটা দেখানোর চেষ্টা করছি। Queen Temple. We হ্যাঁ, hope that you enjoy your visit. Please show your Balinese religion and traditional culture by maintaining the following codes of conduct throughout your visit. আমরা আলটিমেটলি এই বাসটা করে নিচে নেমে আসলাম। আমাদের ফটো সেশন শেষ হয়ে গেছে। আর এই ফটোগুলো যদি দেখতে হয়, খুব ভালো ভালো ছবি এসছে, দেখতে হলে ফেসবুক বা ইনস্টাগ্রামে যেতে হবে। আর অবশ্যই ফেসবুক আর ইনস্টাগ্রামে কিন্তু আমাদের পেজটাকে ফলো করে দিন। এই যে আমি লিখে দিলাম, বা ডেসক্রিপশন বক্সে আমাদের যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি আছে ওটা পেয়ে যাবেন। ওখানে গিয়ে প্লিজ আমাদের লাইক আর ফলো করে দেবেন। থ্যাংক ইউ। The next day. গুড মর্নিং ফ্রম বালি উবুদ। আজ আনন্দ এবং বিষণ্ণতা দুটোই রয়েছে। বিষণ্ণতা এই জন্য রয়েছে যে এত সুন্দর একটা জায়গা ছেড়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আর আনন্দ এই জন্য রয়েছে এতদিন পরে বাড়ি ফিরছি। আমরা এখন এখান থেকে যাচ্ছি ডেনপাসার এয়ারপোর্ট। ডেনপাসার এয়ারপোর্ট থেকে আমরা ফ্লাইট নিয়ে যাব কুয়ালালামপুর থেকে তারপর আমরা বাড়ি পৌঁছবো, মানে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছবো। আর ওখান থেকে আমরা বাড়ি যাব। আমার ব্লগটা আজকে এখানেই শেষ করব, মানে আমাদের যে কলকাতা এয়ারপোর্টে গিয়ে শেষ করব। আর এখানে কয়েকটা জিনিস বাকি রয়ে গেল, সেটা না হয় পরের বার জন্য থাক। আমরা এখন বেরোচ্ছি, এখন প্রায় 7:10 বাজে। খুব তাড়াতাড়ি আমাদের এয়ারপোর্ট পৌঁছতে হবে, কারণ উবুদে জ্যাম স্টার্ট হয়ে গেলে অনেক টাইম লাগে এয়ারপোর্টে পৌঁছতে, তাই হাতে কিন্তু অনেক সময় নিয়ে বেরোবেন। আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু ইমিগ্রেশনের জন্য অনেক টাইম লাগে। আমরা জানি না কতটা টাইম লাগবে, তাই জন্য আমরা হাতে কিছুটা সময় নিয়ে বেরোচ্ছি। চলুন বেরোনো যাক। ওকেও ছেড়ে যাচ্ছি, কষ্ট হচ্ছে। কি কদিন দেখতাম ও কি খাচ্ছে না খাচ্ছে, কোথায় রয়েছে না আসছে, না দেখতে পেলে খুঁজতাম। আজকে ওকে ছেড়ে চলে যেতে হচ্ছে, এটাও খারাপ লাগছে। যাই হোক, ভালো থাকুক ও। এই আমাদের গাড়িটা, এটা করে আমরা কদিন ঘুরেছি। লাগেজ তুলে দিলাম, চলুন বসা যাক। পড়ি গাড়িতে, ওখানে কি দেখ, শেষবারের মতো দেখিনি। এই ছিল আমাদের হোটেল উপরে, ঘরের জায়গাটা তো দেখিয়েছি। চলুন এয়ারপোর্টে যাওয়া যাক। এই যে এই সুপার মার্কেটটা থেকে আমরা শপিং করতাম। বালির মায়া কাটিয়ে এবার ফেরার পালা। উবুদ থেকে ইন্ডিয়ার দিকে রওনা দিয়ে দিয়েছি, কিন্তু যাওয়ার আগে শেষবারের মতো এখানকার সেই বিখ্যাত ডাব না খেলে ট্রিপটা যেন অপূর্ণ থেকে যেত। বিশ্বাস করুন, আন্দামান ছাড়া ইন্ডিয়ার আর কোথাও আমি এত বড় ডাব দেখি। এক একটা ডাবে প্রায় 1.5 লিটার করে জল, মানে একটা ডাব খেলেই আপনার পেট পুরো ভর্তি। এই গরমে এর চেয়ে আরামদায়ক বিদায় আর কি বা হতে পারে। ডাব খেয়ে আমরা আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। মজার ব্যাপার হলো, গত কয়েকদিনে উবুদে যে ক্যাবে করে ঘুরে বেরিয়েছি, সেই চেনা ক্যাব আর চেনা ড্রাইভার দাদাই আমাদের এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছেন। জানলার বাইরে তাকালেই কেন জানি না মনটা একটু ভারী হয়ে আসছে। গত কয়েকদিনের প্রতিটা মুহূর্ত, সেই তিল তিল করে জমানো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে। উবুদের সেই শান্ত সকাল, মন্দিরের পবিত্রতা আর এখানকার মানুষের হাসি, সবটাই যেন একটা স্বপ্নের মতো ছিল। রাস্তা দিয়ে যেতে যেতে পুরো বালি ট্রিপটা যেন রিলের মতো মাথার ভেতরে ঘুরছে। নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা আর একরাশ আনন্দ নিয়ে ফিরছি নিজের দেশে। এই স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার এই বালি সিরিজ আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের বোর্ডিং পাস পেয়ে গেলাম আমরা 14 কিলো এক্সট্রা করেছিলাম, মানে আমাদের 7 কিলো করে ইচ ব্যাগ ছিল, তো 3টে ব্যাগ মিলিয়ে 21 কিলো, আর আমরা আরো এক্সট্রা 14 কিলো করেছিলাম, মোট 35 কিলো। ইন্ডিয়া থেকে আসার সময় আমাদের একটা এক্সট্রা ব্যাগ ছিল 7 কিলো, সেটা আমাদের চেক ইন লাগেজে নিয়ে নিয়েছিল। এখানে কিন্তু 14 কিলোতে বললো কোনো দরকার নেই, আপনারা হ্যান্ড লাগেজে নিয়ে যেতে পারেন, তাই আমরা হ্যান্ড ব্যাগেজে নিয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে।
সকালবেলা বেরিয়েছি 7টার সময়, তারপর একটা চিকেন স্যান্ডউইচ খেয়েছিলাম, আর তনুশ্রী আর রিধা খেয়েছিল একটা ড্রাগন ফ্রুট। খিদে পেয়ে যাওয়াতে আমরা নিয়ে নিচ্ছি নাসি করে আর চিকেন টেরিয়াকি। দাম নিয়েছে 3 লাখ টাকা, মানে 3 লাখ আইডিয়া। এটাকে আশা করি মনে হচ্ছে বিকেল পর্যন্ত খেতেটা আর পাবে না। চলুন খাওয়া যাক, খেতে মনে হয় ভালোই হবে। খুব সুন্দর, চিকেনটা সফট আর খেতে খুব ভালো। আমাদের যাওয়ার সময় কুয়ালালামপুর হয়ে যাচ্ছি, তো ওটা গেট নাম্বার 6-এ দিয়েছে। প্রথমে বললো 4-এ দেবে, কিন্তু দিয়ে দিল 6-এ। তো আমরা এখন 6-এর দিকে যাচ্ছি। আমরা আছি এখন 10 পাসার এয়ারপোর্টে, যেরকম বলেছি আগে। আমরা এখন যাচ্ছি গেট নাম্বার 4 ছেড়ে গেট নাম্বার 6-এর দিকে। ফ্লাইট অলরেডি 40 মিনিট লেট। জানি না কুয়ালালামপুর থেকে কি করতে হবে, আবার দৌড়াদৌড়ি করতে হবে কিনা। ফ্লাইটে উঠেছি আর আমরা পৌঁছলাম কুয়ালালামপুর। ওখান থেকে 2.5 ঘন্টা লেওভার আছে, তারপর সেখান থেকে আমাদের নেক্সট ফ্লাইট কলকাতায় দেখা হচ্ছে। আমরা কুয়ালালামপুর এয়ারপোর্টে চলে এসেছি আর আমাদের ফ্লাইট দিয়েছে L10-এ, 1/2 ঘন্টা মতো লেট। তো আমরা এখন খুঁজছি L10টা কোন দিকে। ফার্স্ট টাইম কুয়ালালামপুরে এসেছি, তাই একটু প্রবলেম হচ্ছে। পেয়ে যাবো, একটু খুঁজলেই পেয়ে যাবো। দেখা যাক কোন দিকে L10 আছে, জানাচ্ছি আপনাদের। কনফিউশনটা হচ্ছে যে আমাদের টাইম এখান থেকে 3 ঘন্টা পিছিয়ে, সেজন্য কনফিউশনটা হচ্ছে। তো এই 10টা 10:30 দেখা যাক কটায় পৌঁছে, কি আপডেট দিচ্ছি। এখন মালয়েশিয়াতে বাজে 9:15 আর এই সময় কলকাতায় বাজে 6:30। তো যদি কলকাতার হিসেবে ধরি তাহলে আমরা পৌঁছাবো 4 ঘন্টা পরে, মানে এখন 10:30 থেকে 11:30 মধ্যে, খুব বেশি। আর ওই জন্যই আমি 12:30 বলছিলাম, 12:30 একটা বাজবে, কারণ আমি মালয়েশিয়ার টাইমটা ধরে ক্যালকুলেশন করছি। আসলে ওই টাইমটা করতে হচ্ছে কলকাতার টাইম। তো এখন আমার ব্যাপারটা ক্লিয়ার হলো আর আপনাদের ক্লিয়ার করতে কথা। লোকাল টাইম 9:20 এবং ইন্ডিয়ান টাইম 6:49-এ আমাদের ফ্লাইট ছাড়লো। আমরা এখান থেকে 4 ঘন্টা ফ্লাইট জার্নি করে কলকাতা পৌঁছাবো। এখন বাজে রাত 11:30, আমরা কলকাতা পৌঁছে গেছি। এখন এখান থেকে ট্যাক্সি নেবো, নিয়ে শুয়ে বাড়ি যাবো। আমার এপিসোডটা এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ বন্ধু বান্ধব এবং আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যদি আমার ফেসবুকে দেখেন এবং ইনস্টাগ্রামে দেখেন, পেজটা প্লিজ ফলো করে দেবেন। আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। ধন্যবাদ, পাশে থাকবেন, সাথে থাকবেন।